দর্শক স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সঙ্গে আজকে আছি আমি মারুফা রহমান এবং আমরা মূলত আজকে আলাপ করব প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে। তিনি আজকে আইন কেউ যেন নিজের হাতে তুলে না নেয় এবং সেই সাথে সংস্কারের জন্য 6 জনের নেতৃত্বে 6টি কমিশনের কথা বলেছে এবং আরও বিভিন্ন বিষয়ে আসলে আলোকপাত করেছে, যেগুলো নিয়ে এই বিগত 1 মাসে অনেক প্রশ্ন উঠেছে বা আলাপ হয়েছে। সেই বিষয়গুলো তিনি আজকে পরিষ্কার করেছেন জাতির সামনে। আমাদের সঙ্গে স্টুডিওতে এই বিষয়ে আলাপ করতে যুক্ত আছেন বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ। আপনাদের দুজনকেই সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে স্বাগত জানাচ্ছি। আজকের প্রধান উপদেষ্টার যে ভাষণ ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই ভাষণ থেকে অনেক বিষয়ে আসলে মানুষ অনেক কিছুই পরিষ্কার হয়েছে। তার মধ্যে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, এই প্রসঙ্গটি নিয়ে শুরুতে আসলে আলাপ করতে যাই। আমরা দেখেছি এই বিগত কিছু দিনে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো অনেকগুলো ঘটনা ঘটেছে সারা দেশব্যাপী এবং দল বেঁধে হামলা ভাঙচুরের মতো ঘটনা আমরা দেখেছি। সেখানে তিনি একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে যারাই এই ধরনের কাজ করবেন তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে এবং আইনের যথাযথ প্রয়োগ করা হবে তাদের উপর। তো প্রথমেই মোশাররফ ঠাকুর, আপনার কাছে আসতে চাই, আজকে প্রধান উপদেষ্টার ভাষণে আপনি কি কি বার্তা পেলেন? ধন্যবাদ মারুফা, অপর বিজ্ঞ আলোচক, দর্শক শ্রোতা। দেখুন, প্রধান উপদেষ্টা প্রায় 33 মিনিট কয়েক সেকেন্ড ভাষণ দিয়েছেন। তো তার মধ্যে আমি সামগ্রিকভাবে আমরা দীর্ঘদিন ধরে ওনাদের বিরক্তি উৎপাদন করছিলাম, বিশেষ করে উপদেষ্টারা খুব বিরক্ত হচ্ছিলেন যে আমরা বলছিলাম যে একটা আপনাদের পথরেখা, রূপরেখা বা রোড ম্যাপ একটা দেন, আপনারা কি করতে চান এবং কি করে আপনারা কি করতে চান, কোথায় যেতে চান, কিভাবে যেতে চান এবং কত সময় এইটার জন্য লাগাতে চান। আজকে প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্য দিয়ে অন্তত এই যে পথরেখা যে একটা বিষয় বা রোডম্যাপ যে একটা বিষয়, এইটার দ্বার উন্মোচিত হয়েছে। এই জন্য তাকে ধন্যবাদ, প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ। কিন্তু প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে যে কতগুলো বিষয় যেটি দরকার, বিচার বিভাগের সংস্কার দরকার বলছেন শাহ আবু নাঈম মোহাম্মদ মমিনুর রহমান। তো উনি প্রধান বিচারপতি হতেন যদি স্বাভাবিক নিয়মে চলতো। আওয়ামী লীগ তাকে বঞ্চিত করেছে, ভদ্রলোক সম্বন্ধে জানি আমরা। তারপরে প্রশাসনিক সংস্কারের জন্য মুহিত চৌধুরী, তো সাংবিধানিক সংস্কারের জন্য শাহদ্দিন মালিক, নির্বাচন কমিশন সংস্কারের জন্য বদিউল আলম মজুমদার বা নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য, এবং বাকি 2 জন হচ্ছেন পুলিশের সংস্কারের জন্য সরফরাজ চৌধুরী। আমি জানি না, আমাদের আশরাফ ভাই জানেন কিনা, আলোচনা করবেন, আমি চিনি না। আর ডক্টর ইফতেখারুজ্জামান আমাদের টিআইবিতে কাজ করেন দীর্ঘদিন ধরে। তো ঠিক আছে এগুলি, কিন্তু আমি আপনাকে বলি যে সর্বশেষ এই যে 3 মাস এই 6টা কমিশন কাজ করবেন, 3 মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবেন। এরপর কি? এরপরও তো একটা কথা আছে, এরপর সেটা কোনো নির্দেশনা নাই। এরপর হচ্ছে যে আপনি যে কাজগুলি করতে চান স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে, দীর্ঘমেয়াদে, সবগুলি কাজ, এই যে পুলিশের সংস্কার, পুলিশ শুরু হয়েছে 1861 সাল থেকে পুলিশ, এবং পুলিশের পিআরবি 1861 সাল, এরপরে 19 শতকে হয়েছে, তারপরে 20 শতকে হয়েছে, তারপরেও এই যে আজকে 250 বছর ধরে যে পুলিশের সংস্কার চলছে, আপনি কি 250 বছর সংস্কার চালানোর সময় আছে আপনার হাতে? নো। আপনি সংবিধান, আমাদের সংবিধানের যে সংস্কারটা, আমি আপনাকে বলি ট্রায়াল অ্যান্ড এরর। তো এই যে বেসিসেই চলে পৃথিবীটা, তো এই চলতে গিয়ে আপনি সংবিধানের আজকে 53 বছর 54 বছর, আপনি সংবিধান সংস্কার কি সংস্কারের বাইরে ছিল এতদিন? সংস্কারের ভিতরেই ছিল। মানে আমরা পুনর্লিখনের একটা কথা শুনেছি একেবারেই। আমি এই প্রস্তাবটার সাথে আমি মুখস্থ বলতে পারি সংবিধানের কোন কোন জায়গাগুলিতে কি লাগবে। আমি কনস্টিটিউশন যে দীর্ঘদিন আমি এইটার মোটামুটি খারাপ ছাত্র ছিলাম না এই জায়গায়। আপনি দেখুন আমাদের যে সংবিধান, রাষ্ট্রের মূলনীতি সঠিক আছে, কোনো কিছুই নাই।
19 অনুচ্ছেদ দেখবেন সর্বক্ষেত্রে সমতা দারুণ আছে। তারপর ধরুন মৌলিক অধিকার 26 থেকে 47 এক লাইনও লেখার কিছু নাই। যদি আপনি শুধুমাত্র যদি প্রটোকল এগুলাকে আপনি ইন্ট্রোডিউস করতে চান, আর নইলে কিছু প্রটোকল তো আপনি রেটিফাই করবেন, আপনাদের সংবিধানে ঢুকানোর কিছু নাই। আপনি আসেন আপনার নির্বাহী বিভাগ 48 থেকে 58 নির্বাহী বিভাগ, এই রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী, এইখানে আপনি ক্ষমতার ভারসাম্য করবেন আর ইনসার্ট করবেন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। আর তো কিছু নাই, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার আমার ছিল। আপনাকে আসেন আপনি সংসদ পার্লামেন্ট 66 থেকে 78, 66তে আপনার একটা অ্যামেন্ডমেন্ট লাগবে, আপনি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে চান। আর 70 অনুচ্ছেদে আপনি যে বাজেট অধিবেশন আর ছাড়া ওরা আস্থা অনাস্থা ভোট ছাড়া ইয়ারা সংসদ সদস্যরা স্বাধীন, এইটুকুন যুক্ত করবেন, আর কিছুই নাই। আপনি 94 থেকে 116 বিচার বিভাগ, আপনার 31 বিএনপির 31 দফায় স্পষ্টভাবে বলা আছে 95 অনুচ্ছেদ সংশোধন করে বিচারপতিদের নিয়োগের জন্য একটি আইন করবেন, রুলস করবেন। আর 116কে আপনি সুপ্রিম কোর্টের আন্ডারে ন্যস্ত করবেন। জি, সংবিধান সংস্কার তো আর আমি আপনাকে বলছি প্রত্যেকটা বিষয় ধরে যদি আমরা দীর্ঘ আলোচনা করি আর আলোচনা অনেক বড় হয়ে যাবে। আমরা একটু নাজমুল আশরাফের আপনার কাছে আবারও আসবো। আমি 30 সেকেন্ড শেষ করছি। আপনি নাজমুল ভাই আমাদের, আশরাফ ভাই আমাদের অনেক পরিচিত মানুষ, কোন সমস্যা নেই। আপনি 126-এর 118 থেকে 126 নির্বাচন কমিশন কিভাবে হবে? এইখানে রিরাইট করার কি আছে? রিরাইট করলে কি আপনি, আমি 90 সালে আমরা অভ্যুত্থান করছি, আবার রিরাইট করছি সংবিধান। 75 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান হয়েছে, রিরাইট করছি, তাহলে তো প্রতি 5 বছর পর 20 বছর পর একটা সংবিধান বানাইতে হইব। এইসব ভগিযোগীর কথা বাদ দিতে বলেন, ভুলে যেতে বলেন। বাংলাদেশ 5 আগস্টের আগে বাংলাদেশ সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে তো প্রধান উপদেষ্টা বসেছেন, সেখান থেকে যদি এরকম প্রস্তাব আসে আপনারা কি সেটা নাকচ করে দিবেন? 5 আগস্টের আগে বাংলাদেশ ছিল মুক্তিযুদ্ধ, দেশে বারবার হয় না, মুক্তিযুদ্ধ একবার হয়েছে 71 সালে। মুক্তিযুদ্ধের বীর যারা এখনো বেঁচে আছেন, শহীদদের নামে এখনো বাংলাদেশের মানুষের হৃদয়ে জল করে। 5 আগস্টের আগে বাংলাদেশ ছিল, বাংলাদেশ থাকবে, স্বৈরাচার আসলে গণ অভ্যুত্থান হবে। নাজমুল আশরাফ আপনার কাছে আসতে চাই, উনি বলছিলেন যে এরপর কি, মানে আজকে যে 6টি বিষয়ে সংস্কারের যে উনি পরিষ্কার করেছেন যে কে কোন বিষয়টা সংস্কার করবে, নিশ্চয়ই আসলে কি কি সংস্কার হবে সেটি আমরা দেখতে পারবো। কিন্তু যেরকম মোশাররফ আহমেদ ঠাকুর তিনি বলছিলেন যে মানে উনি ঠিক তৃপ্ত হতে পারছেন না, আরো কিছু দরকার ছিল। আপনার জায়গাটি আমি জানতে চাই, এই যে 6 জনকে আজকে দায়িত্ব দিলেন এই 6টি বিষয় সংস্কারের, সেটি কেমন হলো? ধন্যবাদ মারুফা। নিশ্চয়ই আমরা ওনাদের কাজের ফলাফল থেকে আমরা বুঝতে পারবো যে ওনারা কি ধরনের সংস্কার করছেন। কিন্তু সংস্কারের ক্ষেত্রে যেমন এক ধরনের অস্পষ্টতা আছে বা ছিল, 1 মাসের বেশি সময় ধরে সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু এই 6টি সংস্কার কমিশন গঠন করে দেওয়াতে একটা স্পষ্টতা এসেছে যে এই বিষয়ে ওনারা কাজ করবেন। কি ধরনের কাজ করবেন, কি ধরনের সংস্কার সুপারিশ করবেন, সেটা আমরা তাদের কাজের পরে দেখে হয়তো মতামত দিতে পারবো। কিন্তু কিছু কিছু বিষয়ের কাজ, যেটা মোশাররফ ভাই বলছিলেন যে সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া, প্রতিনিয়ত একদম খাতওয়ারি আইন কানুন থেকে শুরু করে সংবিধান সব ক্ষেত্রে কিন্তু এই 53 বছরে পরিবর্তন হয়ে গেছে। হয়তো সবগুলো পরিবর্তন সঠিক ছিল না, কোনোগুলো পরিবর্তন নিয়ে বিতর্ক আছে, সেগুলো বাদ দেওয়া যেতে পারে। কিন্তু আপনি একটা গণ অভ্যুত্থানের পরে এসে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের সংবিধান, 71-এর মুক্তিযুদ্ধ সবকিছুকে নাই করে দেবেন বা ওটাকে আপনি একরকমের অবজ্ঞা করবেন বা ওটাকে আপনি মানে আমলে নেবেন না, এটা কিন্তু হতে পারে না। আমরা এই অন্তর্বর্তী সরকার এবং ছাত্র জনতার অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এর পক্ষে সারা দেশের মানুষ সবাই সমর্থন করছে এবং এত বড় একটি পরিবর্তন, ফ্যাসিবাদ স্বৈরাচার আমলের পরিসমাপ্তি ঘটানো দরকার ছিল, তারাই কাজটি করেছে, ইতিহাস হয়ে থাকবে। এবং 2024-এর এই ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে অনেক বড় একটি ঘটনা। এর অর্থ এই না যে এটা 71-এর মুক্তিযুদ্ধের চেয়ে বড় কিছু, এরকম অভ্যুত্থান 90-তেও হয়েছে বা বিভিন্ন সময় বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। আমরা যদি এই ইতিহাসের বিভিন্ন পর্যায়গুলোকে আমলে না নিয়ে, যথাযথ মূল্যায়ন না করে, স্বীকৃতি না দিয়ে এমনভাবে যদি আমরা কথা বলি, এমনভাবে চিন্তা করি, পরিকল্পনা করি, সিদ্ধান্ত নেই, তাতে যেটা মোশাররফ ভাই বলেছেন আমি পুরোপুরি একমত। মনে হচ্ছে 2024 সালে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।
এটি আরেক ধাপের যাত্রা, আরেকটি নতুন যাত্রা। এর আগে বহুবার এরকম যাত্রা হয়েছে, কিন্তু দেশটির জন্ম কখন, কিভাবে হলো? একটি মুক্তিযুদ্ধ যার পেছনে 23 বছরের লড়াই সংগ্রাম, সেই ইতিহাস মনে হয় বর্তমানে যারা দেশের শাসনভারে দায়িত্বে আছেন বা তাদের যারা সমর্থক শক্তি বা জনগোষ্ঠী, কেন যেন মনে হয় খুব সূক্ষ্মভাবে এই জায়গাটিতে আমাদের এক ধরনের বিচ্যুতি ঘটছে। মানে ইতিহাস এবং ইতিহাসের যে ঘটনাক্রম, নিশ্চয়ই এগুলোর মূল্যায়ন ইতিহাসবিদরা করেন। আমরা এখন থেকে 200, 400, 500 বছর আগের ইতিহাসও পড়ি, এই উপমহাদেশের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ভারতবর্ষের ইতিহাস, এগুলো আমরা জানি। কিন্তু যে কথাটা বললাম যে আমাকে, আমার অস্তিত্ব, আমার জন্ম এবং বেড়ে ওঠা, তার প্রতিটি ধাপ আমাকে মাথায় রাখতে হবে, আমলে নিতে হবে। ঠিক আছে, আমি ইতিহাসের কথা বাদ দিলাম। সংস্কার নিশ্চয়ই আমরা দেখবো 6টা কমিশন কি করে, কিন্তু আমরা দুটো বিষয়ে স্পষ্ট কাজ আমরা করেছি। কিন্তু একটি হচ্ছে আপনার নির্বাচন ব্যবস্থা, আরেকটি হচ্ছে পুলিশ বাহিনী। 11 সরকার কিন্তু এই দুটোর উপরে অনেক কাজ করে গেছে এবং তাদের সুপারিশগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল, তখন এগুলো নিয়ে আলোচনা হয়েছে। ফলে নির্বাচন কমিশনের সংস্কার, পুলিশের সংস্কার এবং পুলিশের সংস্কার জন্য কিন্তু আপনার ইউএনডিপির সহায়তা একটি কমিশন কাজ করেছিল। সেই সংস্কারগুলো পরবর্তী সরকার বাস্তবায়ন করে নাই। এখন আমরা এই কাজগুলো যদি আবার নতুন করে করি, আমাদের সময় নষ্ট হবে না, আমাদের অর্থের অপচয় হবে না, আমাদের শ্রম ঘন্টা সবকিছু নষ্ট হবে না। ফলে আগে যে কাজগুলো হয়েছে সেটার ভিত্তিতে করলে পরে দেখা যাবে কি অনেক কাজই আগে থেকে করা আছে। ফলে সংস্কারের ক্ষেত্রে সবকিছু ফের পয়লাছে, মানে ইতিহাসের কথা যেমন বললাম, সবকিছু ফের পয়লাছে। আর যত কাজ এর আগে হয়েছে, সব কাজ ভালো হয়েছে সেটাও যেমন ঠিক না, সব কাজ খারাপ হয়েছে সেটাও ঠিক না। ফলে ওই কাজগুলোর ভিত্তিতে যদি আমরা কাজ করি, আমাদের সময় বাঁচবে, আমাদের অপচয় কমবে। এই জায়গাটিতে আমি একটি কথা বলতে চাই। আর প্রধান উপদেষ্টার ভাষণে এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে শুরু করে যা কিছু বলেছেন, হ্যাঁ, 1 মাস যথেষ্ট সময় না। এবং যেই পরিস্থিতিতে তারা দায়িত্ব নিয়েছেন এবং যে অবস্থা ছিল সারা দেশে, এক সময় সরকার ছিল না, এক সময় পুলিশ ছিল না, এখনো পুলিশ থাকা না থাকা প্রায় একই রকম, সেই জায়গায় একটা স্বাভাবিক অবস্থা, স্বস্তিকর অবস্থা নিয়ে আসা অনেক কঠিন কাজ। প্রধান উপদেষ্টার একটা কথা আমার খুব ভালো লেগেছে, তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন, নাজমুল আশরাফ প্রধান উপদেষ্টা বলেছেন যে মন খুলে আপনারা আমাদের সমালোচনা করুন, আমরা আরো সমালোচনা করব একটি বিরতির পরে। আমরা একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে একটি বিরতি নিচ্ছি, আশা করছি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা মূলত আলাপ করছি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, তারই আলোকে আলাপ করছি। আবারও চলে আসতে চাই নাজমুল আশরাফ আপনার কাছে। প্রথমেই একটি ভাষণের একটি অংশে তিনি বলেছেন যে আমরা সংস্কার চাই, আমাদের একান্ত অনুরোধ, আমাদের উপর যে সংস্কারগুলো গুরু দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব থেকে আপনারা দর্শকের গ্যালারিতে চলে যাবেন না। আমি প্রধান উপদেষ্টার এই জায়গাটাতে আসছিলাম বিরতির আগে, যে তিনি বলেছেন যে প্রত্যেককে যার যার জায়গায় সংস্কার করতে। এখন সংস্কার যদি পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন, প্রয়োজনীয় পরিবর্তনের ব্যাপার হয়, তাহলে একজন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে একদম অর্থনীতির সব ক্ষেত্রে, একইভাবে রাজনীতির সব ক্ষেত্রে, প্রশাসনের সব ক্ষেত্রে, আইন বিচার ব্যবস্থা সব ক্ষেত্রে, গণমাধ্যম, শিল্প সাহিত্য সংস্কৃতি, শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা সব ক্ষেত্রে, তার মানে প্রত্যেকটা ক্ষেত্রেই তো যারা কাজ করছেন তারা যেটা অনুভব করবেন, যেটা করলে পরে তার ওই খাতের উন্নতি হবে এবং মানুষ উপকৃত হবে, জনসেবা বাড়বে, সেগুলো তারা নিশ্চয়ই অনেক ভালো বোঝেন। ফলে এই প্রস্তাবটাকে আমি খুবই চমৎকার মনে করি যে প্রত্যেকে যার যার জায়গায় সংস্কার করবে এবং কোনো কোনো সংস্কারের ক্ষেত্রে সরকারের সহযোগিতাও দরকার নাই, আইন কানুনেরও দরকার নাই। মনে করেন যে গণমাধ্যম, এখন গণমাধ্যমের যারা মালিক পক্ষ আছেন, যারা পরিচালনা করেন, যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করেন, এই সব পক্ষ বসে যদি চিন্তা করে যে আমাদের গণমাধ্যম এইভাবে চলা উচিত, গণমাধ্যমের স্বাধীনতার জন্য এই ব্যবস্থা রাখা উচিত এবং এই নিয়ম কানুন আচরণ আমরা মেনে চলবো, তারপরে যদি তার জন্য কোনো সরকারের অনুমোদনের ব্যাপার হয়, আইন পরিবর্তনের ব্যাপার হয়, তখন সরকারের কাছে যাওয়া। তাহলে সরকারকে কিন্তু এই মাধ্যমে এসে বিস্তারিত কাজ করতে হচ্ছে না, এই মাধ্যমে লোকজনই কাজগুলো করবে, করে সরকারকে সুপারিশ দেবে, সরকারের যেটুকু সহযোগিতা অনুমোদন আইন কানুন পরিবর্তন দরকার হয় সেটা তারা করবে। ঠিক একইভাবে প্রত্যেকটা খাতের প্রত্যেকটা ব্যক্তি বা গোষ্ঠী যদি এই কাজগুলো করেন, তাহলে সরকারের পক্ষে কাজটা সহজ হয়ে যায়। সরকার করবে কেন্দ্রীয়ভাবে যেগুলো করা দরকার, রাষ্ট্রের যেগুলো করা দরকার, যেগুলো অনেক বড় কাজ,
আপনার বেসরকারি ভাবে বা কোনো ব্যক্তি বিশেষের বা গোষ্ঠী বিশেষের পক্ষে করা সম্ভব না, সেগুলো সরকার করবে, অন্যদেরটা অনুমোদন দেবে। ফলে এই সংস্কারের কাজ সারা দেশের মানুষ সবাই মিলে করবে, এটা খুবই চমৎকার জায়গা। কিন্তু সরকারকে এইগুলো শুনতে হবে, মানতে হবে এবং যোগাযোগটা, ইন্টারাকশনটা রাখতে হবে। আমি আমার খাতে চিন্তা করলাম সরকার এটা আমলই নিল, তাহলে হবে না, ফলে এটা দ্বিপাক্ষিক হতে হবে। মোশাররফ ঠাকুর, আপনার কাছে আসতে চাই। প্রধান উপদেষ্টা আরো বলেছেন যে আপনারা নিজ নিজ জগতে সংস্কার আনুন। সেই ক্ষেত্রে তিনি আরেকটি কথা বলেছেন যে একটি জাতির সংস্কার শুধুমাত্র সরকারের সংস্কার হলেই হয় না। আমি এটার সাথে একমত। আপনি প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে সংস্কার আনুন। সরকার যেমন আমার মেয়ে চুল খোলা রেখে বসবে, না ঘোমটা দিয়ে বসবে, না হিজাব পরে বসবে, এটা আমার মেয়ের স্বাধীনতা, এটা সরকার ঠিক করে দিতে পারে না। আমার হাড়িতে কি রান্না হবে এটা আমার পরিবারের রুচি, আমার পরিবারের স্বাধীনতা, এটা সরকার হস্তক্ষেপ করতে পারে না। এটা হলো বিষয়। তো আমি আপনাকে বলি যে সংস্কার যে পথে সরকার হাঁটছেন, এই পথটা একটা হচ্ছে পথ, আর একটা হচ্ছে ড্রাইভিং সিটে কাদেরকে রাখছেন তিনি, তো এবং তার সাথে কারা প্যাসেঞ্জার আছে। তো এইখানে আপনি দেখুন যে সরকার প্রশাসনিক সংস্কারের কথা বলছেন। আমি কয়েকটা নাম বলি ছোট ছোট। মুকেশ চন্দ্র বিশ্বাস, বাড়ি টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। তিনি ঠাকুরগাঁয়ে 3 বছর 11 মাস ডিসি ছিলেন, 2012 থেকে 16 পর্যন্ত। তিনি এই দুর্নীতির দায়ে তার বরখাস্ত হন, পরে তিনি চাকরি ফেরত পান এবং এইবার তিনি এডিশনাল সেক্রেটারি হয়েছেন, ডিসি থেকে, ডেপুটি সেক্রেটারি থেকে এডিশনাল সেক্রেটারি হয়েছেন। সাবিনা আলম হবিগঞ্জে ডিসি ছিলেন একই সময়ে 3 বছর এবং তার স্বামী আরেক জেলায় ডিসি ছিলেন একই সময়ে। তিনি ডিএস থেকে এডিশনাল সেক্রেটারি হয়েছেন। আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রী ক্যাপ্টেন তাজের পিএস, যিনি স্বর্ণ চুরির দায়ে বরখাস্ত হয়েছিলেন এবং প্রধানমন্ত্রী বলছিলেন যে আমাদের দেশের স্বর্ণকাররা মায়ের কানের থেকে স্বর্ণ চুরি করে, এটা মনে আছে নিশ্চয়ই। সেই পিএস এডিশনাল সেক্রেটারি হয়েছে। ক্যাপ্টেন তাজুল ইসলাম স্থানীয় সরকার মন্ত্রী যিনি ছিলেন 11 বছর যাবৎ, সেই 11 বছর যাবৎ তাজুল ইসলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রী তাজুল ইসলামের পিএস নাসিরকে ডিও দিয়া হাসান আরিফ পিএস বানাইছেন। এখন আমি হাসান আরিফকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি এই কুমিল্লার চূড়া তাজুলের পিএসকে আপনি রাখছেন যাতে চুরির রাস্তাঘাটটা জানা আছে, আরেকজন আইসা নতুন করে রাস্তাঘাট চিনতে হবে, ওকে দিয়ে কাজটা তাড়াতাড়ি হবে না? ওই পিএস আপনার 1400 পিএস আছে, 1400 ডেপুটি সেক্রেটারি আছে বাংলাদেশে, মানে পদ আছে 800, 1400 সুপার নিউমেরারি সহ 1400 ডেপুটি সেক্রেটারি আছে। তার মধ্যে আপনি কি ডেপুটি সেক্রেটারি খুঁজে পারলেন না একজন যে পিএস বানাবেন? তাজুল ইসলাম সাবেক এই পতিত সরকার স্বৈরাচারের এই 10-11 বছর যাবৎ যে স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় মন্ত্রী ছিল তাজুল ইসলাম, তার পিএসকে আপনার পিএস বানাতে হলো। আমি এইখান থেকে বলছি যে ভালো চাই, মনে ভালো চাই তো সরাবেন এটাকে। আরেকটা বলি, পতিত স্বৈরাচারের পরিকল্পনা মন্ত্রী শামসুল ইসলামের পরিকল্পনা মন্ত্রী, আগে প্রতিমন্ত্রী ছিলেন, পিএস আব্দুল আজিজকে তিনি শরীয়তপুরের ডিসি বানানো হয়েছে। উপমন্ত্রী পানি সম্পদ উপমন্ত্রী শামীমের পিএস মুবাশশিরকে দিনাজপুরের ডিসি বানানো হয়েছে। আর ছাত্রলীগের কারণে অন্যান্যদের অভিযোগ সম্বন্ধে তাই বললাম। তো এদেরকে নিয়ে আপনি প্রফেসর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী, আপনি করবেন সংস্কার। আমাকে এটা চিন্তা করতে হবে, আমাকে হয়তো কয়েকদিন পরে বলতে হবে কবি নজরুল ইসলামের ভাষায়, পথিক কি তুমি পথ হারাইয়াছ? আমার যেন এটা বলতে না হয়, আমার এই কল্পনার জন্য মিথ্যা হয়, আমি এটা প্রার্থনা করি। আজকে আরেকটা জিনিস আমার নজরে আসছে, যাব আপনি বলছিলেন যে সংস্কারের মধ্যেও অনেক গলদ হয়ে যাচ্ছে এবং পথ হারাচ্ছে অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আসলে আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলাপ করব। দর্শক এতক্ষণ সাথে আছেন আপনারা, আশা করি বিরতির পরও সাথে।
দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আজকে আমরা এই পর্যায়ে একদম শেষ অংশে আছি অনুষ্ঠানের। আমরা আলাপ করছিলাম প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে। শেষ অংশে এসে মোশাররফ ঠাকুর, প্রথমে আপনার কাছে আসতে চাই, রাজনৈতিক সংস্কার প্রসঙ্গে যদি আসি, রাজনৈতিক সংস্কারটা কেমন হওয়া উচিত এখন এসে? আমি আপনাকে একটা কথা বলি মারুফা, আপনি দেখবেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা একটা প্রতিনিয়ত আমি এই অভিযোগটা করতাম যে আওয়ামী লীগ ব্যক্তি, দল, সরকার এবং রাষ্ট্র, এই চারটা আলাদা অস্তিত্ব বা তিনটা আলাদা অস্তিত্ব, রাষ্ট্র, সরকার এবং দল, এই তিনটাকে তারা একত্র করে ফেলছিল, গুলিয়ে ফেলছিল। এটা নিয়ে আমাদের ভীষণ আপত্তি ছিল এবং এইটা যখনই গুলাইয়ে ফেলা হবে, শরবত বানায় ফেলা হবে, এই শরবতটার নাম হবে স্বৈরাচার ফ্যাসিবাদ। আপনি ইদানিং একটা নতুন ফেনোমেনা দেখবেন যে যেখানে এই ছাত্র আন্দোলনের সমন্বয়করা যাচ্ছেন, তাদেরকে ডিসি প্রটোকল দিচ্ছেন, তাদেরকে আর্মি প্রটোকল দিচ্ছে, তাদেরকে পুলিশ প্রটোকল দিতে বাধ্য হচ্ছে। এই সমন্বয়কদের সরকারে তাদের অবস্থানটা কি? হু ইজ হি অফ দ্য গভর্নমেন্টের শেখে? আপনি দেখবেন আজকে সমস্ত পত্রিকাগুলিতে আছে পুলিশের প্রতি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর কঠোর হুঁশিয়ারি, পুলিশের প্রতি কঠোর হুঁশিয়ারি হাসনাত আবদুল্লাহর। তো হাসনাত আবদুল্লাহ হু ইজ হি অফ দ্য গভর্নমেন্ট? আপনি আন্দোলন করছেন কোটা সংস্কারের জন্য, আপনার দূরত্ব হচ্ছে, গোল হচ্ছে কোটা সংস্কার। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভেঙে গেছেন 17 তারিখ সকালে, 18 তারিখ থেকে 17 তারিখ বিকাল থেকে এইখানে এই যে ব্রাক ইউনিভার্সিটি, ইউআইইউ এবং অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি এবং জনগণ চালাই গেছে। তারপরে আপনি পেপার পড়ে বলছেন যে আন্দোলন রুদ্ধ করে ফেলছে, ইয়াতে গিয়া এই রাষ্ট্রীয় অতিথি ভবনে গিয়া 8 দফা দাবি দিয়ে আসছেন। তারপরে জনগণ এই আন্দোলন আগায় এনেছে 5 তারিখ পর্যন্ত। তার আগ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, এদের ভূমিকা কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও যেতে পারে নাই। তো এইখানে আমরা তারপরেও এই আন্দোলনের ক্রেডিট আমরা হাইজ্যাক করতে চাই না আওয়ামী লীগের মতো। আমরা বলতে চাই না যে এটা বিএনপির শেষ 3 দিনে 117 জন লোক মারা গেছে। আমরা তারপরে বলতে চাই না এই আন্দোলনটা বিএনপির আগে এনেছে। আমরা বলছি ঠিক আছে, এটা ছাত্র জনতার আন্দোলন, এটাকে মহিমান্বিত হইতে দাও। তো আজকে এইটা আমরা 90-এ, এই নাজমুল্লাহ আশরাফ ভাই আপনি তো সাক্ষী, আমরা 90-এ আমরা সামনের কাতারের একেবারে 90-এর ছাত্র গণঅভ্যুত্থানের আন্দোলনের আমরা সামনে ছিলাম। আমরা যে 90-এর 6 ডিসেম্বরের পরে আমরা গেছি, আমাদেরকে কোথাও কোনো পুলিশ প্রটোকল গেছে? আমাদের সাথে আমাদের সামনে একটা কনস্টেবল আসতে পারছে? এবং 90-এর গণঅভ্যুত্থানের যারা নায়ক ছিল তারা কেউ কিন্তু সরকারের ছিল না। আমরা কেউ সরকারে ছিলাম না, 1 নম্বর। 2 নম্বর, আমরা কেউ কোথাও গিয়ে সার্কিট হাউসেও থাকি নাই। আমরা গভর্নমেন্ট আসার পরে, গভর্নমেন্ট আসার পরে বিভিন্ন জায়গায় আমার এমপিরা, মন্ত্রী আমাদেরকে সার্কিট হাউসে রিসিভ করছে, সেইটা নিয়ে বসছে, গল্প করছে, আলাপ করছে, একবেলা খাওয়াছে, ফাইন, সেটা অন্য কথা। আমাদের বিএনপি গভর্নমেন্ট আসার আগে পরে, কিন্তু এর আগ পর্যন্ত বিএনপি 90-এর ছাত্র গণঅভ্যুত্থান, এটা আওয়ামী লীগ হোক, ছাত্রদল হোক, মৈত্রী হোক, কেউই কোথাও কোনো পুলিশ প্রটোকল নেয় নাই, ডিসিদের কোনো আতিথেয়তা গ্রহণ করে নাই। এখন এই সমন্বয়টা গভর্নমেন্টেরকে যে তারা আর্মির প্রটোকল নিচ্ছেন, তারা তাইলে কি জাতীয়তাবাদী ছাত্রদলকে পাঠাবো? আমি জাতীয়তাবাদী ছাত্রদলকে ডিসি, পুলিশ, আর্মি প্রটোকল দিবে? আমরা এই প্রসঙ্গে একটু নাজমুল আশরাফ আপনার কাছে আসতে চাই। সমন্বয়কদের যে কঠোর হুঁশিয়ারি বা সব মিলে যে ধরনের কর্মকাণ্ড, সেগুলোকে রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গে যদি আসি, কিভাবে দেখছেন? না, আমরা যদি রাজনৈতিক সংস্কার বলি, তার মানে যে রাজনীতিটি এতদিন ছিল তার খারাপ দিকগুলোকে বর্জন করে ভালো দিকগুলোকে রাখবো, আরো ভালো যোগ করব। তার মানে এই না যে এত বছর যে রাজনীতি চলেছে তার সবকিছুই খারাপ ছিল, খারাপও ছিল, ভালো ছিল। তাহলে আমি যদি রাজনৈতিক সংস্কার বলি, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের পরিবর্তন আসতে হবে। প্রত্যেক দলই কিন্তু সেটার কথা বলছে। বিএনপি এর মধ্যে সংস্কার প্রস্তাব ঘোষণা করেছে 18 সালের নির্বাচনের আগে। তারপরে আপনার এখনো প্রতিনিয়ত বলছে কি কি তারা করবেন, সেগুলো যথেষ্ট না হলে নিশ্চয়ই আরো তারা ভাববেন। একইভাবে অন্যান্য দলগুলো সেটা বলবেন। এখন যারা এই অভ্যুত্থানের নায়ক, তাদের মধ্যে 2 জন সরকারে আছেন, তার উপদেষ্টা মন্ত্রীর মর্যাদায়, নিশ্চয়ই তারা সরকারি প্রটোকল পাবেন, সুযোগ সুবিধা পাবেন, সেই কর্তৃত্ব তাদের আছে, তারা নির্দেশ দেবেন, হুকুম দেবেন। কিন্তু যারা সরকারে নেই তাদের স্ট্যাটাসটা কি? তারা এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন,
অনেক নেতৃত্বের মধ্যে তারা, কিন্তু তাদের কথাবার্তা, অবস্থান এবং সরকারের দৃষ্টিভঙ্গি তাদের প্রতি দেখলে মনে হয় এরাও যেন উপদেষ্টা, এরাও যেন মন্ত্রী পরিষদে আছে বা সরকারের গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। এটা কিন্তু ভালো লাগছে না দেখতে। তাদের যে কৃতিত্ব ইতিহাসে লেখা থাকবে, সারা বাংলাদেশের মানুষ বলছে, সবই ঠিক আছে। আর যেটা মোশাররফ ভাই বললেন, এই 24শে জুলাইয়ের অভ্যুত্থানটি, অগাস্টের অভ্যুত্থানটি ছাত্র জনতার, তাহলে এখানে তো সব ধরনের ছাত্র, সব ধরনের জনতা ছিল। হ্যাঁ, সমন্বয়করা নেতৃত্ব দিয়েছেন, নিশ্চয়ই তাদের কৃতিত্ব অনেক বেশি, কিন্তু এখানে শুধুমাত্র সমন্বয়ক বা তাদের অনুসারীদেরকে সব কৃতিত্ব দিয়ে বাদবাকি ছাত্র জনতার যে বিশাল অংশ, যারা জীবনে কোনোদিন রাস্তায় নামে না, স্লোগান দেয় না, রাজনীতি তার কাছে নাই, তারাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে। এখন কি সেখানে একটা বৈষম্য তৈরি হচ্ছে? এরকমই তো মনে হয়। তো ফলে আমি যদি রাজনৈতিক সংস্কারের কথা বলি, আমি ড্রাইভিং সিটের থেকে বলছি রাজনৈতিক সংস্কার, আমি নিজেই রাজনীতিটাকে এভাবে দেখাচ্ছি, তাহলে তো হবে না। শেষ করে একটা কথা বলে, এই অন্তর্বর্তী সরকার নির্দলীয়, অনির্বাচিত, সর্বজন স্বীকৃত এবং গৃহীত, সমর্থিত। সেই সরকারের তো উচিত সকল দলের প্রতি একইভাবে আচরণ করা, একই দৃষ্টিভঙ্গিতে দেখা। কিন্তু আমরা দেখছি কোন একটি বিশেষ দলের প্রতি যেন এক ধরনের পক্ষপাত, এক ধরনের সমর্থন, এক ধরনের দুর্বলতা প্রকাশ পায়। এখন এই যে অভ্যুত্থান হলো, তার পেছনে যে গত 16 বছর এবং 2 বছর তত্ত্বাবধায়ক যোগ করলে মানে 111 18 বছর, এই 18 বছর যে রাজনৈতিক শক্তি মাঠে ছিল, নির্যাতিত হয়েছে, আন্দোলন করেছে, ধাপে ধাপে আন্দোলন এগিয়ে নিয়েছে এবং স্বৈরাচার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে নানান রকমের নির্যাতন, হত্যা, গুম, খুনের শিকার হয়েছে, এই অবদানটা যেন অস্বীকার করার একটা প্রবণতা। এর আগে বলেছিলাম যে 71 যেন অস্বীকার করার প্রবণতা। এরপর যত রাজনৈতিক পরিবর্তন হয়েছে, পট পরিবর্তন হয়েছে 90 পর্যন্ত, এগুলোকে এক ধরনের মানে অবজ্ঞা করার প্রবণতা। একদম শেষ পর্যায়ে আছি, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আমাদের হাতে 30 সেকেন্ড আছে। মোশাররফ ঠাকুর, আপনি যদি 30 সেকেন্ডে এক লাইন কিছু যুক্ত করেন। না, আমি বলছি যে এই সমন্বয়কদের আমরা সকল কৃতিত্ব আমরা দিয়েছি, কিন্তু তারা যেন সরকারের মতো আচরণ করেন না। জি, অসংখ্য ধন্যবাদ। সরকারকে নিজের মতো কাজ করতে দেন। অসংখ্য ধন্যবাদ দর্শক। সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।